প্রত্যন্ত একটা গ্রামে হঠাৎ করেই নেমে আসে শোকের ছায়া। কারণ গ্রামে ঘটেছে ডাইনির আগমন। হতে থাকে একটার পর একটা মৃত্যু। আচ্ছা, এখানে কি সত্যিই চলছে ডাইনির ধ্বংসলীলা, নাকি কোনো নোংরা খেলা? গ্রামের সহজ সরল মানুষেরা বুঝেই উঠতে পারে না কি হচ্ছে তাদের সঙ্গে। উল্টো তাদের রোষানলে পড়ে ধ্বংস হয় একটা মেয়ের জীবন। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি সদ্য মুক্তি পাওয়া ভয়ঙ্কর ওয়েব সিরিজ ডাইনি। এই ওয়েব সিরিজটা মূলত সত্য ঘটনার আলোকে নির্মিত হয়েছে। মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য ঠিক কতটা নৃশংস হতে পারে সেটার জ্বলন্ত প্রতিচ্ছবি এই ওয়েব সিরিজ। এখানেই আমরা জানবো কি হতে চলেছে এই ডাইনির অন্তিম পরিণতি, নাকি ডাইনি অপবাদের আড়ালে ধ্বংস করা হচ্ছে সাধারণ মেয়েদের জীবন। আজকের এই পুরো গল্প জুড়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার আছি আপনার সাথে। এই রহস্যের অন্তিম পর্যন্ত যেতে আমাদের সঙ্গেই থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটা পাগল টাইপের মহিলাকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করা হচ্ছে। আর ওই মহিলাকে গ্রামের সবাই ডাইনি বলছে। তাদের সকলের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিল। গ্রামের সকলের মাঝে দাঁড়িয়ে একজন বৃদ্ধ লোক সবাইকে বলছে, এই মেয়েটা একটা ডাইনি, ওকে আজকেই মেরে ফেলতে হবে। গ্রামবাসীরা সবাই তার কথায় সায় দেয়, আর সবাই মিলে উৎসব করতে করতে ওই ডাইনিকে হত্যা করতে নিয়ে চলে। পরের সিনে আমরা একটা মেয়েকে দেখতে পাই, যার নাম পাতা। পাতা প্রায় 15 বছর পর আজকে লন্ডন থেকে কলকাতায় ফিরেছে। এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার পথে পাতা অতীতের স্মৃতিচারণ করছিল। সেখান থেকে আমরা জানতে পারি পাতা আরমান নামের একটা ছেলেকে ভালোবাসে, আর সে তার ভালোবাসার কথা তার বাবাকে বলেছিল। কিন্তু তার বাবা অম্বিকেশ রায় তাদের এই সম্পর্কটা কোনোভাবেই মেনে নেবে না। তাই ওর বাবা ওকে বলে, এই বাড়িতে থাকতে হলে তোমাকে আমার কথা মতোই চলতে হবে। এটা শুনে পাতাও বলে, এই বাড়িটা আমার, আর এই বাড়িটা আমার মায়েরও ছিল। এভাবে তাদের দুজনের মধ্যে তর্ক চলতে থাকে। একটা পর্যায়ে পাতার বাবা তার গায়ে হাত তোলে আর তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। পরদিন সকালবেলা পাতা তার ছোট বোন লতার সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিল, আর তখনই তাদের সামনে একটা বাইক এসে থামে। বাইকে থাকা ছেলেটাই পাতার বয়ফ্রেন্ড আরমান। পাতা লতাকে বলে, বাবাকে বলিস আমি আরমানের সাথে লন্ডনে শিফট হয়ে যাচ্ছি, আর কোনো দিন এই বাড়িতে ফিরবো না। এই পরিস্থিতির জন্য লতা মোটেই প্রস্তুত ছিল না। সে পেছন থেকে পাতাকে ডেকে বলে, তোর কোনোদিনও ভালো হবে না, তুই একটা ডাইনি। এরপর সিন বর্তমানে ফিরে আসে। পাতার বাবার কলকাতায় একটা বাড়ি ছিল। আজকে পাতা এয়ারপোর্ট থেকে ক্যাব নিয়ে সেই বাড়িতেই আসে। এখানে আমরা দেখতে পাই পাতার বাবার বন্ধু মিস্টার বারিন পাতার জন্য অপেক্ষা করছিল। মিস্টার বারিন পেশায় একজন ব্যারিস্টার। দুর্ভাগ্যবশত পাতার বাবা এখন আর বেঁচে নেই। পাতা ওর বাড়ির আঙ্কেলের সঙ্গে দেখা করতে এসেছে। লন্ডন থেকে কলকাতায় ফিরেছে মূলত ওর বাবার সম্পত্তি বুঝে নেওয়ার জন্য। মৃত্যুর আগে পাতার বাবা 2 বোনের জন্য বেশ ভালো সম্পত্তি রেখে গেছে, আর সেই বিষয়ে পাতা মিস্টার বারিনের সঙ্গে আলোচনায় বসেছে। তাদের কথোপকথনের মধ্যে আমরা জানতে পারি পাতা লন্ডনে গিয়ে তার বয়ফ্রেন্ড আরমানকে বিয়ে করেছিল, কিন্তু তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। আর ডিভোর্সের পর পাতা লন্ডনে একাই থাকে। কলকাতায় এসেছে শুধু নিজের সম্পত্তির ভাগটা বুঝে নেওয়ার জন্য। তখন মিস্টার বারিন পাতাকে বলে, তোমাদের বাবার সমস্ত সম্পত্তি তোমাদের 2 বোনের নামে উইল করে রেখে গেছে, কিন্তু সেই সাথে একটা শর্তও দিয়ে গেছে। সে বলেছে তোমাদের 2 বোনের উপস্থিতিতেই সম্পত্তির ভাগবটোয়ারা করা সম্ভব হবে। এদিকে পাতার তো লতার সঙ্গে কোনো যোগাযোগ নেই বছরের পর বছর ধরে। লতা কোথায় আছে পাতা সেটাও জানে না। এমনকি সে এটাও জানে না যে তার বোন বেঁচে আছে নাকি মারা গেছে। পাতার পরিবারের এমন বেহাল দশার পেছনে কিন্তু একটা ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে, যেটা আমরা সামনে জানতে পারবো। তো মিস্টার বারিন চলে যাওয়ার সময় পাতাকে জানিয়ে যায় কয়েক বছর আগে লতা একটা চিঠি আর একটা ছবি পাঠিয়েছে। হয়তো এই চিঠির সাহায্যে পাতা লতাকে খুঁজে বের করতে পারবে। পাতা এবার একটু টেনশনে পড়ে যায়, কারণ লতাকে খুঁজে না পেলে তো সেও সম্পত্তির ভাগ পাবে না। তাদের বাড়ির পুরনো কেয়ারটেকার মাধব এসে ওই চিঠি আর ছবিটা পাতাকে এনে দেয়, তবে সেখানে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। তখন মাধব পাতাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানায়। ওই চিঠি আর ছবি আসার কিছুদিন পর সীমা নামের একটা মেয়ে ফোন করে লতার ব্যাপারে খোঁজ নিয়েছিল, আর সীমার ওই নাম্বারটা পাতার বাবার ব্যক্তিগত ডায়েরিতে নোট করা আছে। ডায়েরিটা ছিল স্টোর রুমে, তাই পাতা দ্রুত স্টোর রুমে গিয়ে ওই ডায়েরিটা খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে ছোটবেলার অনেক জিনিস চোখে পড়ে যায় তার, যেগুলোর সাথে লতার স্মৃতি জড়িয়ে ছিল। জিনিসগুলো দেখে পাতা বেশ আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর
ডায়েরিটা খুঁজে পেলে পাতা সীমার নম্বর খুঁজে বের করে সঙ্গে সঙ্গে সেটাতে ফোন করে, কিন্তু দুর্ভাগ্যবশত ফোনটা বন্ধ দেখায়। পাতা আরও কয়েকবার চেষ্টা করে, তবে কোনো লাভ হয় না। পরদিন সকালে পাতা যখন ঘুমিয়েছিল তখনই হঠাৎ সীমা মেয়েটা তাকে কল করে। একটা সময় সীমার বাবা পাতাদের চা বাগানে কাজ করত। সীমার কাছ থেকে পাতা জানতে পারে প্রায় 10-12 বছর আগে খুমিয়াবাড়ি নামক একটা গ্রামের বুথ থেকে লতা তাকে ফোন করেছিল। লতার স্বামী সেই সময় অসুস্থ ছিল, আর সীমা যেহেতু শিলিগুড়িতে থাকে তাই সেখানে নিয়ে গিয়ে লতা তার স্বামীর চিকিৎসা করাতে চেয়েছিল। তবে ওই দিনের পর সীমার সাথে তার আর কোনো যোগাযোগ হয়নি। খুনিয়াবাড়ি গ্রামটা নর্থ বেঙ্গলে অবস্থিত। পাতা সিদ্ধান্ত নেয় সে খুনিয়াবাড়ি যাবে, তাই তার বারিন আঙ্কেলকে সেখানে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিতে বলে। বারিন তাকে সব ব্যবস্থা করে দিলে পাতা পরদিনই খুনিয়াবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ট্রেন স্টেশনে নেমে সে একটা ক্যাব নেয়। ক্যাবটা বারিন আঙ্কেল আগে থেকেই তার জন্য ঠিক করে রেখেছিল। যেতে যেতে ক্যাব ড্রাইভার বাদশাহের সাথে পাতার বেশ ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। বাদশাহ এবং তার পরিবার পাতার বাবার পরিচিত ছিল। একটা সময় অম্বিকেশ রায় তাদের অনেক সাহায্য করেছে, যে কারণে বাদশাহ তাদের প্রতি বেশ কৃতজ্ঞ। যাওয়ার পথে বাদশাহ পাতার সঙ্গে অনেক আবেগঘন মুহূর্তের কথা শেয়ার করে। প্রায় 4 ঘন্টা পর তারা খুনিয়াবাড়ি এসে পৌঁছায়। বাদশাহ দুজন বাচ্চা ছেলেকে দেখে তাদেরকে ডেকে জিজ্ঞেস করে, এই গ্রামের মোড়লের বাড়ি কোথায়? একটা ছেলে বলে ওঠে, মোড়ল নয়, জানগুরু বলো। অর্থাৎ ওই গ্রামের মোড়লকে সবাই জানগুরু নামে সম্বোধন করে। ছেলে দুটো পথ চিনিয়ে সেই জানগুরুর কাছে নিয়ে আসে তাদের। তারা দেখতে পায় গ্রামের সব মানুষ একটা জায়গায় জড়ো হয়ে উল্লাস করছে, আর একটা মেয়েকে বেঁধে রাখা হয়েছে ডাইনি অপবাদ দিয়ে। সবাই তাকে ইচ্ছে মতো আঘাত করছে, যেন কত দিনের ক্ষোভ জমে আছে তাদের। পরিস্থিতি খারাপ দেখে বাদশাহ পাতাকে বলে, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, বুড়ি মারা হচ্ছে। পাতা খুব ভালোভাবে ওই বেঁধে রাখা মহিলাটাকে দেখতে থাকে। একটু পর বাদশাহকে বলে, এটা তোমার বোনু লতা, ওকে ছেড়ে আমি কিছুতেই এখান থেকে যেতে পারবো না, প্লিজ বাদশাহ আমাকে সাহায্য করো। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বারিন আঙ্কেল আর পাতার বাবা অম্বিকেশ রায় দুজন মিলে কথা বলছেন। বারিন তাকে বোঝাচ্ছে মেয়েটার মা এখন মারা গেছে, এখন যদি মেয়েটার দায়িত্ব না নেওয়া হয় তাহলে গ্রামের লোকেরা ওদের ছিঁড়ে খাবে। অম্বিকেশ বারবার তাদেরকে টাকার অফার দিতে থাকে, কিন্তু বারিন বলেন না, সবসময় টাকা দিয়ে সব সমস্যার সমাধান হয় না, তোমাকে মেয়েটাকে তোমাদের বাড়িতে এনে রাখতেই হবে। সে তুমি চাইলে চাকর বাকর হিসেবেও রাখতে পারো। তখনই পাতার মা বলে ওঠে, কেন চাকর বাকর হিসেবে কেন? ওই মেয়েটা যদি এখানে এসে থাকে তাহলে পাতার বোন হয়েই থাকবে। আমি জানবো আমার 2টো মেয়ে আছে। এখানেই আমরা জানতে পারি অম্বিকেশের চরিত্রে দোষ রয়েছে। সে ঘরে বউ থাকা সত্ত্বেও বিভিন্ন নারীর সাথে পরকীয়ার সম্পর্কে লিপ্ত থাকত, আর লতা তার সেই পরকীয়ারই একটা ফসল। লতার আসল মা মারা গেলে অম্বিকেশ বাধ্য হয় লতাকে নিজের কাছে নিয়ে এসে রাখতে। এরপর সিন আবারও বর্তমানে ফিরে আসে। পাতা বাদশাকে কিছু একটা করতে বলছিল, যেভাবেই হোক তাকে তার বোনকে বাঁচাতেই হবে। তখন বাদশাহ ওই ভিড়ের মধ্যেই গাড়ি ঢুকিয়ে দেয়, আর পাতার হাতে একটা দা দিয়ে বলে, যে এগিয়ে আসবে তাকেই শেষ করে দেব। বাদশাহ দ্রুত গিয়ে লতাকে কোলে তুলে নিয়ে গাড়িতে ওঠে। লতাকে এত বেশি আঘাত করা হয়েছিল যে তার প্রচন্ড ব্লিডিং হচ্ছিল। সামনাসামনি কোনো ডাক্তারের কাছে না নিয়ে গেলে ওকে বাঁচানো যাবে না। তাই বাদশাহ ওখানকার লোকাল লোকজনের কাছ থেকে জানতে পারে সামনেই একটা হসপিটাল আছে। তারা লতাকে নিয়ে সেই হসপিটালের দিকে যেতে থাকে। গ্রামের লোকজন যখন দেখতে পায় ওদের গাড়িতে লতা অর্থাৎ ডাইনিকে রাখা হয়েছে, সবাই ওদেরকে সাবধান করতে থাকে, কিন্তু পাতা তাদের কথা শোনে না। তবে লতাকে কেন ডাইনি বলা হচ্ছিল সেই রহস্য আমরা পরবর্তীতে জানতে পারবো। এরই মাঝে সিন আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে আমরা দেখি পাতা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর ওর বাবার সব অত্যাচার লতার উপর গিয়ে পড়ে। অম্বিকেশ লতার কাছে বারবার জানতে চায় পাতা কার সাথে পালিয়েছে, কোথায় গিয়েছে। লতা তাকে বলে দেয় সে কিছুই জানে না। এরপর অম্বিকেশ বাড়ির কেয়ারটেকার সন্তোষকে লতার উপর নজর রাখতে বলে, যাতে সে কোথাও পালিয়ে না যেতে পারে। আসলে অম্বিকেশের মনে ভয় ঢুকে গিয়েছিল, কিন্তু সে জানতই না লতার প্রেম তো চলছিল ওই সন্তোষের সাথেই। কিন্তু দুর্ভাগ্যবশত একদিন ওরা অম্বিকেশের কাছে ধরা পড়ে যায়। অম্বিকেশ সন্তোষকে মারধর করে কাছ থেকে ছাড়িয়ে দেয়। এরপর যখন সে নিজ গ্রাম অর্থাৎ খুনিয়াবাড়িতে ফিরে যাচ্ছিল তখন লতাও তার সাথে পালিয়ে আসে। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে। ওরা লতাকে নিয়ে গ্রামে সেই হসপিটালের ভেতর ঢুকে গেছে, কিন্তু কেউ ওদের চিকিৎসা করতে চাইছে না।
ডাক্তার রাজি হলে ওখানকার নার্সরা তাকে বাধা দেয়। ওরা বলছিল, এই ডাইনি অপবাদ দেওয়া মেয়েকে যদি চিকিৎসা করা হয় তাহলে গ্রামের লোকেরা আমাদের ছাড়বে না। কিন্তু ডাক্তার ওদের কথা না শুনে চিকিৎসা শুরু করে। সে লতাকে দেখে বলে, এই পেশেন্টের ফার্স্ট এইড তো আমি করে দিতে পারবো, কিন্তু এনার ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, দ্রুত ওনাকে বড় হসপিটালে শিফট না করা হলে বাঁচানো যাবে না। আমাদের এখানে অপারেশন থিয়েটারে এত ইকুইপমেন্ট নেই যে আমি ওকে বাঁচাতে পারবো। পাতা তখন বাদশাহকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বলে। এজন্য বাদশাহ কাউকে ফোন করতেই যাবে, তখনই হঠাৎ একজন নার্স বলে, এখানে তো কোনো সিগন্যাল পাবেন না, আপনাকে বাইরে গিয়ে কথা বলতে হবে। এরপর একজন নার্স এসে পাতার কাছে পেশেন্টের নাম জানতে চায়। এখানেই সিন আবারও ফ্ল্যাশব্যাকে শিফট করে। তখন আমরা জানতে পারি পাতার মা ওই ছোট্ট বাচ্চাটার একটা নতুন নাম দিয়েছিল। প্রথমে মেয়েটার নাম ছিল লালি। এরপর যখন তাকে পাতাদের বাড়িতে নিয়ে আসা হয় তখন পাতার মা তাকে নাম দেয় লতা, পাতার বোন লতা। এরপর সিন আবারও বর্তমানে শিফট করে। পুরো গ্রামের লোক এসে হসপিটাল ঘেরাও করে ফেলেছে। তারা যখন তখন ভেতরে ঢুকে হামলা চালাবে। বাদশাহ দৌড়ে এসে পাতাকে খবরটা জানায়। তখন তারা মেইন দরজা সহ সব দরজা জানালা আটকে ফেলে। গ্রামের লোকেরা হসপিটাল ঘিরে ফেলে। আর ওই গ্রামের পঞ্চায়েত প্রধান অর্থাৎ সেই জানগুরু, সে ওদেরকে হুমকি দেয়, তোমরা যেভাবেই হোক ডাইনিকে বাইরে বের করে দাও, তাহলে তোমরা বেঁচে যাবে। তোমরা তো মাত্র 2 জন, কতক্ষণ আটকে রাখবে ওকে? আমরা যেভাবেই হোক ওকে বাইরে বের করেই ছাড়বো। এরই মাঝে পাতা হসপিটালের ল্যান্ডফোন থেকে কাউকে ফোন করে তাদের অবস্থা জানানোর চেষ্টা করে। ঠিক সেই সময় জানগুরুর লোকেরা হসপিটালের ল্যান্ডফোনের লাইনটা কেটে দেয়। এদিকে ডাক্তার লতার পেটের আঘাত দেখে বলে, অনেক ডিপ ইনজোর হয়েছে, দ্রুত সেলাই করতে হবে আর তার জন্য ওটি রেডি করতে হবে। সে এই দায়িত্ব দেয় একজন সিনিয়র নার্সকে, কিন্তু সেই নার্স কাজটা করতে চাচ্ছিল না। আসলে তারা সবাই খুব ভয় পাচ্ছে। ডাক্তার সিনিয়র নার্সকে বুঝিয়ে বলে, এই সময় যদি তুমি আমাদের হেল্প না করো তাহলে এই বাচ্চা মেয়েটাকে বাঁচানো যাবে না, কিছুতেই আমরা ওকে বাঁচাতে পারবো না। তখন এক প্রকার বাধ্য হয়ে ওই নার্স ওটি রেডি করতে চলে যায়। অন্যদিকে লতার এমন বিভৎস রক্তাক্ত অবস্থা দেখে পাতা প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিল, কারণ বেচারির রক্ত খুব একটা সহ্য করতে পারে না। তাই একজন নার্স তাকে ধরে নিয়ে গিয়ে তার ট্রিটমেন্ট করতে শুরু করে। অন্যদিকে ওই গ্রামের 2 জন ছেলে পরিকল্পনা করতে থাকে কিভাবে হসপিটালে ঢুকে ডাইনি অর্থাৎ লতাকে বের করে আনা যায়। ওদের মধ্যে একজন হসপিটালের পেছনের সাইডের বাথরুমের ছোট্ট একটা জানালা দিয়ে হসপিটালে ঢুকে পড়ে। এদিকে হসপিটালের সামনে জানগুরু বাদশার গাড়ির ওপর বসেছিল আর ক্রমাগত ওদেরকে হুমকি দিয়ে যাচ্ছিল। বাদশা বাইরের গেটে এসে ওদেরকে হুমকি দিয়ে বলে, তুই আমার গাড়ি থেকে নামবি, না হলে কিন্তু তোকে এক্ষুনি জানে মেরে ফেলবো। কিন্তু জানগুরু ওর কোনো কথাই কানে তোলে না, উল্টো বাদশাহের গাড়ি আগুনে পুড়িয়ে দেয়। যা দেখে বাদশাহ আর ঠিক থাকতে পারে না। সে বাইরে বেরিয়ে আসতে চাইলে পাতা তাকে আটকায় আর নতুন করে গাড়ি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কারণ এমন পরিস্থিতিতে যদি বাদশাহ গেট খুলে বাইরে বের হয় তাহলে গ্রামের মানুষ ওদের সবাইকে মেরে ফেলবে। যাই হোক, পাতা কোনোভাবে বাদশাহকে শান্ত করে। আর ওদিকে জানগুরু গ্রামের লোকেদের উদ্দেশ্য করে বলতে থাকে, তোমরা যারা এই গাড়িটা পুড়িয়ে দিয়েছ তারা কি লোহার গেট ভেঙে ভেতরে যেতে পারবে না? মানুষ তখন তার কথা শুনে তাকে সাপোর্ট করতে শুরু করে। আরেকদিকে যে ছেলেটা হসপিটালে ঢুকে পড়েছে সে একটা নার্সকে মেরে ফেলে। এরই মাঝে ডক্টর লতাকে নিয়ে ওটিতে শিফট করতে গেলে ওই পাগল ছেলেটা এসে লতার পায়ে একটা ছুরির কোপ বসায়। সেটা দেখে বাদশা দৌড়ে গিয়ে ওই ছেলেটাকে পেছন থেকে ধরে বাইরে টেনে নিয়ে আসে। সেই সময় একজন সিনিয়র নার্স এসে বলে, আরে এ তো জানগুরুর ছেলে মৈঠাল। গ্রামের লোকেরা যখন হসপিটালের গেট ভাঙতে আসছিল, আগুন দিতে চাচ্ছিল, তখন বাদশাহ জানগুরুর ছেলে মৈঠালকে বেঁধে বাইরে নিয়ে আসে। আর পাতা ওদেরকে উদ্দেশ্য করে বলে, যদি হসপিটালে আগুন লাগানো হয় তাহলে জানগুরুর ছেলেরও প্রাণ যাবে। এরপর সে একটা ছেলেকে ডেকে জানগুরুর হাতে থাকা মাইকটা চায়। ছেলেটা মাইক নিয়ে ভেতরে গেলে পাতা ওদেরকে বলে, 30 মিনিটের মধ্যে আমার এখানে একটা অ্যাম্বুলেন্স চাই, আর যদি সেটা না হয় তাহলে ও বাঁচতে পারবে না। অর্থাৎ সে মৈঠালের কথা বলছিল। সেই সাথে সে এটাও বলে, তোমরা যদি বাইরে এরপর আর কোনো ঝামেলা করো তাহলে সেই ঝামেলা কিন্তু ভেতরেও হবে। পাতার হুমকি শুনে জানগুরু সবাইকে শান্ত হতে বলে। গ্রামবাসীরাও মৈঠালকে ওদের হাতে দেখে চুপ করে যায় কিছুক্ষণের জন্য। মৈঠালকে ওরা কড়া ঘুমের ওষুধ দিয়ে চেয়ারের সাথে বেঁধে একটা ঘরে বন্ধ করে রাখে, কারণ এখন ওদের এখান থেকে বেরোনোর ট্রাম্প কার্ড হচ্ছে এই মৈঠাল। এদিকে জানগুরু মৈঠালের সঙ্গে থাকা ওই র্যাপার ছেলেটাকে ডেকে এনে কয়েকটা চড় থাপ্পড় মেরে দেয়,
কারণ ওই ছেলেটাই মৈঠালকে ভেতরে পাঠিয়েছিল। অন্যদিকে পাতাকে ডাক্তার ডেকে বলে লতার অবস্থা বেশ ক্রিটিক্যাল। পাতা তখন লতাকে একবার দেখতে চায়। ডাক্তার তাকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। পাতা তখন লতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বোন, আমি তোকে ছাড়া কোথাও যাব না, তোর সাথে আমি আছি। এসব বলতে বলতে পাতা একসময় মাথা ঘুরিয়ে পড়ে গেলে তাকে ইঞ্জেকশন দেওয়া হয়। তখন ওর পাশের বেডে এক বৃদ্ধ লোক ছিল। লোকটা পাতাকে দেখে বলে, তুমি লতাকে নিয়ে চিন্তা করো না, ও জীবনে যে কষ্ট দেখেছে এটা তার কাছে কিছুই না। এরপর বৃদ্ধ লোকটা 15 বছর আগের গল্পগুলো বলতে শুরু করে, আর সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। তখন আমরা দেখি লতা সন্তোষের সাথে এই খুনিয়াবাড়ি গ্রামে আসে। গ্রামবাসীরা তাদেরকে দেখে ভীষণ খুশি হয়। তারা এর আগে কাউকে এইভাবে ভালোবেসে ঘর ছাড়তে দেখেনি। তাই লতাদের ভালোবাসা দেখে তারা ভীষণ উচ্ছ্বাসিত ছিল। সবাই মিলে ধুমধাম করে সন্তোষ আর লতার বিয়ে দিয়ে দেয়। আর সেই বিয়েতে নিমন্ত্রিত অতিথি হিসেবে ছিল গ্রামের প্রধান ওই জানগুরু। লোকটার নজর খারাপ। জানগুরু আর তার লোকেরা লতার উপর কুনজর দেয়। গ্রামের সবাই লতাকে সাহেব বউ বলে ডাকত, কারণ ওই প্রথম মেয়ে ছিল যে বাইরে থেকে এসে ওই গ্রামে বিয়ে করেছিল। আর দেখতেও ছিল লতা বেশ সুন্দর, যে কারণে জানগুরুর চোখ ওর উপরে পড়ে যায়। এরপর থেকে লতা যখনই বাইরে বের হতো বা কোথাও যেত, জানগুরুর লোকেরা ওকে বিরক্ত করত। একদিন লতা ওর বাবার উদ্দেশ্যে একটা চিঠি লিখে সেটা পাঠাতে বাজারে যায়। তখন জানগুরু আর তার লোকেরা মিলে ভীষণ বাড়াবাড়ি শুরু করে দেয়। লতাকে নোংরা নোংরা কথা বলে। লতা বাড়ি এসে ওর শাশুড়িকে বিষয়টা জানালে সে উল্টো লতাকে মারতে শুরু করে আর বলে, জানগুরুর নামে একটা বাজে কথা বলবি না, এরপর থেকে নিজের মাথায় কাপড় দিয়ে বের হবি। মূলত ওই গ্রামের সবাই জানগুরুর অন্ধভক্ত। সবাই তাকে ঈশ্বর মনে করত, কিন্তু লতা সেটা কখনোই মানত না। তাই শাশুড়ির এমন খারাপ আচরণ তার মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল। সে ভীষণ কান্নাকাটি করে। এরপর সিন বর্তমানে ফিরে আসে। পাতা বাথরুমে বসে তার বোনের জন্য প্রচণ্ড কান্না করছিল, আর তার এই অবস্থার জন্য নিজেকে দায়ী করছিল। এরই মাঝে হসপিটালে একজন প্রেগনেন্ট পেশেন্ট আসে। তার ডেলিভারির পেইন উঠেছিল। নার্স কোনোভাবেই তাকে হসপিটালের ভেতর ঢুকতে দিতে চায় না, কারণ মহিলাটা ভেতরে ঢুকলেই কোনো না কোনো বিপদ হতে পারে। তখন পাতা গিয়ে তাকে অনুরোধ করে মেয়েটাকে ভেতরে ঢুকতে দিতে বলে। পরে নার্স ওই প্রেগনেন্ট মহিলার হাজব্যান্ডকে বলে তাকে পেছনের দরজা দিয়ে নিয়ে আসতে। লোকটা তার ওয়াইফকে পেছনের গেটে নিয়ে আসলে নার্স এবং পাতা মিলে তাকে ধরে ভেতরে নিয়ে যায়, আর তার হাজব্যান্ড বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। নার্স ওই মহিলাটাকে সেই রুমে নিয়ে আসে যেখানে মৈঠালকে রাখা হয়েছিল। তখন ওই প্রেগনেন্ট মহিলা হঠাৎ করে নার্সের উপর অ্যাটাক করে তাকে মেরে ফেলে। পাতা সেই সময় ডক্টরকে ডাকতে গিয়েছিল। সিনিয়র নার্স গিয়ে ডাক্তারকে খবর দেয় নতুন পেশেন্ট এসেছে, আর মেয়েটার অবস্থা বেশ খারাপ। ডাক্তার তখন বলে, আমি একটু পরেই আসছি। এখানে আমরা জানতে পারি জানগুরু মৈঠালের সঙ্গী ওই র্যাপার ছেলেটাকে মোটরসাইকেল নিয়ে একজনকে আনতে বলেছিল, আর ওই ছেলেটা ওই প্রেগনেন্ট মহিলার বাড়ি গিয়ে উপস্থিত হয়। তাকে সমস্ত ঘটনা খুলে বলে। আসলে ওই মহিলা ছিল জানগুরুর আপন বোন মণি, যাকে হসপিটালের ভেতর ঢুকিয়ে মৈঠালকে বাইরে বের করার জন্য পাঠানো হয়েছে। তো ওই র্যাপার ছেলেটা যখন মনিকে তার বাড়িতে আনতে যায়, তখন তার হাজবেন্ড তাকে আসতে দিতে চায় না, কারণ সে মুসলমানকে বিয়ে করেছিল বলে তার দাদা তাকে মেনে নেয়নি। কিন্তু মনি জানায়, আমি মৈঠালকে ছোটবেলা থেকে মানুষ করেছি, ও আমার ছেলের মতো, ওর গায়ে যে হাত দিয়েছে আমি তাকে কিছুতেই ছাড়বো না। এরপর সে জেদ করে ওই ছেলেটার সাথে হসপিটালে চলে আসে। তো এরপর সিনিয়র নার্স যখন পাতাকে নিয়ে ওই মহিলা অর্থাৎ মনিকে চেক করতে আসে, তখন দেখতে পায় ওই নার্সকে খুন করা হয়েছে, আর মৈঠালও সেখানে নেই। ওরা বুঝতে পারে মনি আসলে মৈঠালের জন্যই এসেছিল। এদিকে প্রেগনেন্ট মহিলা অর্থাৎ মনি মৈঠালকে নিয়ে পেছনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করতে থাকে। মনি অচেতন মৈঠালকে হুইলচেয়ারে বসিয়ে হসপিটালের পেছনের দরজা দিয়ে বের হয়ে যাচ্ছিল। পাতা আর বাদশা ওর পেছনে পেছনে আসে। মনি মৈঠালকে নিয়ে বের হয়ে দরজা লাগিয়ে দিয়ে বাইরে চলে যায়, কিন্তু তখনই সত্যি সত্যি মনির ডেলিভারি পেইন শুরু হয়। তা দেখে পাতা বারবার ওকে বলতে থাকে, প্লিজ দরজাটা খোলো। সেই সময় বাদশা সিনিয়র নার্সকে জিজ্ঞেস করে, হসপিটালের পেছনের দিকে বেরোনোর কোনো রাস্তা আছে কি? সিনিয়র নার্স জানায়, দোতলার ওপরে পেশেন্টের রুমে একটা জানালা আছে, ওখান দিয়ে হসপিটালের ছাদে যাওয়া যায় আর ছাদ থেকে নিচে নামা যায়। বাদশা তখন দৌড়ে ওই রাস্তা দিয়ে বাইরে আসে
আর দরজা খুলে দেয়। অন্যদিকে মনির অবস্থাও খারাপ হতে শুরু করেছে, কারণ ওর ওয়াটার ব্রেক হয়ে গেছে। আর একদিকে জানগুরুর লোকেরাও যারা পুকুরের ভেতর লুকিয়ে ছিল তারাও আওয়াজ পেয়ে পুকুর থেকে উঠে আসে। এরই মাঝে বাদশাহ দরজা খুলে মৈঠালকে নিয়ে ভেতরে চলে আসে। পাতা মনিকে টেনে ভেতরে আনার চেষ্টা করছিল, কিন্তু মনি কিছুতেই আসবে না। অন্যদিকে মনির স্বামী এসব দেখে একটা কুড়াল ছুঁড়ে মারে, আর সেটা গিয়ে মনির পিঠেই লাগে। পাতা কোনোভাবে মনিকে ভেতরে নিয়ে দরজাটা আটকে দেয়। এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখে যাচ্ছেন তারা আমার কাছে ভীষণ স্পেশাল মানুষ। আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, কেননা 98% মানুষই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যায় না, তবে তারা ভিডিওগুলো দেখে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বড় হতে সাহায্য করুন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর দৃশ্য ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে দেখানো হয় পাতার মা খুব অসুস্থ হয়ে পড়েছে, আর বাইরে থেকে ডাক্তার এনে তার চিকিৎসা করানো হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত পাতার মায়ের কাছে একদমই সময় ছিল না। ডাক্তার বলে আর ম্যালেগনেন্টটা তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। তার হাতে বড় জোর 6 কিংবা 9 মাস সময় আছে, যে কারণে বাড়িতেই পাতার মায়ের চিকিৎসা চলতে থাকে। অম্বিকেশ রায় নিজের স্ত্রীর এই অবস্থার জন্য লতাকে দায়ী করে। তার ধারণা ছিল লতা একটা অপয়া, আর তার জন্যই এই সবকিছু হচ্ছে। পাতার বাবা বারিনকে বলতে থাকে, আজ তোর জন্যই এই অবস্থা হলো আমার। তুই যদি মেয়েটাকে না আনতি তাহলে এই অবস্থা হতো না। জবে থেকে ওই মেয়েটা এসেছে আমাদের বাড়িতে, বাড়ির কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না। ওই মেয়েটা একটা ছোট লোক মেয়ে, যার জন্য আমাদের এই অবস্থা হয়েছে। বাবার কথাগুলো পাতাও শুনেছিল, যে কারণে সেও লতাকে অপছন্দ করতে শুরু করে। বাবার মতো তাকেও ঘৃণা করতে থাকে। এরপর সিন আবারও বর্তমানে ফিরে আসে। তখন দেখা যায় মনি মারা গেলেও তার বাচ্চাকে বাঁচাতে ডক্টররা সফল হয়েছে। একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে সে। পাতা তখন সেই বৃদ্ধের সাথে কথা বলছিল। সে লোকটাকে বলতে থাকে, আমি যখন এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম তখন আমি যে আরমানকে খুব একটা ভালোবাসতাম তা না, কিন্তু এখান থেকে বেরিয়ে গেলে আমি বাবার অত্যাচার থেকে মুক্তি পাবো, এটা ভেবেই বেরিয়ে গিয়েছিলাম। প্রথম যখন বিদেশে গেলাম তখন ভাবতাম জীবনটা কত সুন্দর, আমি একা বাঁচতে পারবো, চাকরি করব, নিজের টাকায় নিজে বাঁচবো, কাউকে কৈফিয়ত দিতে হবে না। কিন্তু কিছুদিন পরেই আরমানের আমাকে ছেড়ে অন্য কাউকে ভালো লেগে যায়। তাই আরমান আমাকে ছাড়ার আগেই আমি ওকে ছেড়ে দেই, যাতে ও আমাকে এসে দোষারোপ না করতে পারে। প্রথম সবকিছুই খুব ভালো লাগতো, কিন্তু কিছুদিন যাওয়ার পরেই বুঝতে পারলাম একাকিত্ব কাকে বলে। তখন আর কিছুই ভালো লাগতো না, তাই আমি দেশে ফিরি। এরই মাঝে সিনিয়র নার্স এসে পাতাকে খবর দিয়ে যায় মনিকে বাঁচানো যায়নি, কিন্তু ওর ছেলে হয়েছে আর সে সুস্থ সবল আছে। নার্সের কথা শুনে ওই বৃদ্ধ লোকটা পাতাকে বলে, খুনিয়া বাড়িতে মানুষের বাচ্চা হয় না, এরা বাচ্চা দেয়। যেমন গরু ছাগল বাচ্চা দেয়, সেরকমই মানুষেরাও বাচ্চা দেয়। আর যাদের বাচ্চা হয় না তাদের কপাল লেখে ওই জানগুরু। সেই সময় আবারও সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। লতার বাচ্চা হচ্ছিল না, তাই সন্তোষ লতাকে বোঝাচ্ছিল জানগুরুর কাছে যাওয়ার জন্য, কিন্তু লতা কিছুতেই যেতে চাচ্ছিল না। তবে একটা সময় সন্তোষের কাছে তাকে হার মানতে হয়। সন্তোষ তাকে বোঝায়, তুই আমার সাথে যাবি তো, আমি বাইরেই থাকবো। মূলত জানগুরু তন্ত্র সাধনা করে থাকে, যে কারণে গ্রামের সবাই তাকে খুব মেনে চলে, আর বিপদে আপদে তার কাছেই ছুটে যায়। বলতে গেলে পুরো গ্রাম একরকম অন্ধবিশ্বাসে ডুবেছিল, আর জানগুরু সেই বিশ্বাসের সুযোগ নিয়ে নিজের কার্যসিদ্ধি করত। এরপর যখন সন্তোষ লতাকে নিয়ে জানগুরুর কাছে যায় তখন জানগুরু তার উপর কিছু রিচুয়াল করে। ওকে বলে সব জামা কাপড় খুলে ফেলতে, যেটা শুনে লতা দৌড়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে সন্তোষকে বলে, শুনেছিস তোদের জানগুরু আমাকে জামা কাপড় খুলতে বলছে রে, তুই কিছু বলবি না? সন্তোষ চুপ করে থাকে, আর গ্রামের সবাই ওর দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে, কারণ জানগুরুর এমন আচার আচরণে তারা সবাই অভ্যস্ত ছিল। আর এটা তো একরকম পূজাই, তো ব্যাপারটা নিয়ে এতটা হাইপার হওয়ার কি আছে? এদিকে যেহেতু লতা জানগুরুকে কিছু করতে দেয়নি, তাই জানগুরু বাইরে এসে বলে ওর কোনোদিন বাচ্চা হবে না, আর বাচ্চা হলে ওরই নাড়ি ভুড়ি চিবিয়ে খাবে, কারণ ও একটা ডাইনি। এরপর থেকে গ্রামের মানুষেরা লতাকে ডাইনি ভাবতে শুরু করে। কিছুদিন পরে লতার শ্বশুর বাড়ির সবাই একে একে মারা যেতে থাকে। প্রথমে মারা গেল শ্বশুর, তারপর শাশুড়ি, তারপর সন্তোষের ভাই। লতা অনেক চেষ্টা করেছিল ওদেরকে বাঁচানোর, কিন্তু বাঁচাতে পারেনি। যখন সন্তোষের ভাই মারা গেল তখন জানগুরু এসে সন্তোষকে জিজ্ঞেস করলো কিভাবে মারা গেছে। তখন সন্তোষ জানায় কিছুদিন ধরে সবার খুব জ্বর ছিল, সাথে প্রচন্ড মাথা ব্যথা। তারা সবাই বলতো আমাদের কাজ করতে একদম ভালো লাগে না। এই সব শুনে জানগুরু তার নাটক শুরু করে দেয়। কিছুক্ষণ পর বলে এই সব কাজ করাচ্ছে ওই ডাইনি,
ওই ডাইনি তোর পুরো পরিবারকে ধ্বংস করেছে, এরপর পুরো গ্রামকে শেষ করবে। বিষয়টা নিয়ে গ্রামে একটা সভা বসানো হয়। সন্তোষ সবার কাছে অনুনয় করে বলে, আমি আমার বউকে আটকে রাখবো। তখন জানগুরু বলে, আরে আটকে রাখবি কিভাবে, তুইও তো সেখানে থাকবি, তাই তোকেও মরতে হবে। তখন সন্তোষ বলে, তোমরা চিন্তা করো না, আমি ওকে আলাদা করে রাখবো, আর কেউ ওর মুখ দেখতে পাবে না। জানগুরু তখন একটু ভেবে তার কথাটা মেনে নেয়। এরপর সন্তোষ বাড়ি গিয়ে লতাকে একটা ঘরের ভেতর আটকে রাখে। কিন্তু কিছুদিন পর সন্তোষেরও শরীর খারাপ হতে শুরু করে। এক রাতে সে লতার কাছে এসে বলে, আমি আর বাঁচবো না রে, তোকেও আর বাঁচাতে পারলাম না, তুই পালিয়ে যা এখান থেকে। লতা তখন তাকে ঘরের ভেতর বন্ধ করে রেখে মুখে কাপড় ঢাকা দিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার সব শুনে বলে, এটা তো সাধারণ জ্বর বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা জাপানি এনসেফালা। তোমাদের বাড়িতে কি কোনো জন্তু জানোয়ার পোষা হয়? তখন লতা জানায় ওদের বাড়িতে ভেড়া পালন করা হয়। ডাক্তার সেটা শুনেই বলে ওঠে, ভেড়া থেকেই এই রোগটা ছড়িয়েছে। একটা কাজ করো, তুমি তোমার স্বামীকে একটা বড় হাসপাতালে নিয়ে যাও, তাহলে হয়তো ওকে বাঁচানো যেতে পারে। ঠিক সেই সময় সিন আবারও বর্তমানে ফিরে আসে। পাতা বাদশার সাথে কথা বলছিল। সে তাকে বলছিল, যখন লতা আমাদের বাড়িতে এসেছিল তার কিছুদিন পরেই মা মারা যায়। বাবা বলতো ও নাকি ছোট লোক, ও আসার পরেই মা মারা গিয়েছে। আমিও এতদিন মনে মনে সেটাই ভাবতাম। ঠিক সেই সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, কারণ বাইরে থেকে জানগুরুর লোকেরা তার কেটে দিয়েছে। এরপর বাইরে থেকে জানগুরু ওদেরকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমরা বাইরের লাইন কেটে দিয়েছি, অন্ধকারে আর কতক্ষণ বসে থাকবি, এরপর তো বেরোতেই হবে বাইরে। এখনো বলছি, ওই ডাইনিকে ছেড়ে দে, তাহলে আমরা সবাইকে ছেড়ে দেব। পাতা তখন বাইরে এসে মাইক নিয়ে গ্রামবাসীদের উদ্দেশ্য করে বলে, আজকে শুধু একজনের জেদের কারণে একটা মেয়ে প্রাণ হারালো, একটা সদ্যজাত বাচ্চা তার মাকে হারালো। তোমরা কি চাও এরকম চলতেই থাকুক? যেটা শুনে গ্রামের লোকেদের মধ্যে কথা বলা বলি শুরু হয়। তখন পাতা বলে, তোমরা যদি ভালো চাও তাহলে আমাদেরকে ছেড়ে দাও। তখন গ্রামের একজন বলে ওঠে, জানগুরু ও তো ঠিকই বলছে, আর এত মারামারি করে কি লাভ, ওদেরকে ছেড়ে দিলেই তো হয়। সেটা শুনে জানগুরু তেলে বেগুনে জ্বলে ওঠে আর তাকে 2-4টে চড় থাপ্পড় মেরে সবাইকে বলে, তোমাদেরও কি মনে হয় আমি ভুল করছি? গ্রামের লোকেরা তখন ভয় পেয়ে আর কথা বাড়ায় না। এরপর আমরা দেখি ডাক্তারের বাড়িতে ওর বউ ফোনে কথা বলছিল আর রান্না করছিল। তখন দরজায় বেল বাজানোর আওয়াজ হলে সে এসে দরজা খুলে দেয়, তবে কে এসেছে সেটা দেখানো হয় না। এরই মাঝে পাতার মোবাইলে একটা কল আসে আর সে দেখতে পায় বারিন আঙ্কেল কল করেছে। পাতা শুধু তাকে এতটুকুই বলতে পারে যে সে একটা ঝামেলায় ফেসে গেছে, আর তারপরই কলটা কেটে যায়, কারণ মোবাইলের চার্জ ছিল না। ওদিকে হসপিটালের ডাক্তার লতাকে ইনজেকশন দিচ্ছিল। সেই সময় জানগুরু চিৎকার করে বলে ওঠে, ডাক্তার দেখ, তোর জন্য উপহার এনেছি, কে এসেছে তোর জন্য বাইরে, এসে দেখ। ডাক্তার তখন ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে দেখে ওর বউকে ধরে আনা হয়েছে আর তার গলায় দা ধরে রেখেছে, যেটা দেখে ডাক্তার প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন জানা যায় মূলত জানগুরুর লোকেরাই ডাক্তারের বাড়িতে গিয়ে তার বউকে তুলে এনেছিল। পাতা আর বাদশা মৈঠালকে নিয়ে তখন বাইরে আসে। পাতা তখন জানগুরুকে বলে, আজকে যদি ওর গায়ে হাত দিস তাহলে তোর ছেলেও মরবে। সেটা শুনে জানগুরু হাসতে হাসতে বলে, বাদশা তোর গায়ে জোর আছে জানি, কিন্তু তুই কোনো মানুষকে মারতে পারবি না, সেটা আমি তোর চোখ দেখেই বুঝেছি। এই সময় ভেতর থেকে দুজন নার্স বাইরে বেরিয়ে এসে গেটটা খুলে দেয়। এরপর পাতাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়, সেই সঙ্গে লতার বডিটাও বের করে দেয়। পাতা ওদেরকে বারবার রিকোয়েস্ট করতে থাকে এমনটা না করতে, কিন্তু তাও ওরা পাতার কথা শোনে না। এদিকে জানগুরুর লোকেরা পাতার দিকে এগোতে থাকে, কিন্তু তখনই সেখানে পৌঁছে যায় পুলিশের গাড়ি। সেই সময় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বারিন বাবুর অ্যাসিস্ট্যান্ট ওনাকে এসে বলে, পাতা ফোন করেছিল, বলেছে লতাকে পেয়ে গেছে আর ওরা একটা হাসপাতালে কোনোভাবে আটকে গেছে, কিন্তু সে পাতার কথায় তেমন একটা গুরুত্ব দেয়নি। যেটা শুনে বারিন তার অ্যাসিস্ট্যান্টের ওপর ভীষণ রেগে যায়। এরপর মিস্টার বারিন পাতাকে ফোন করলে পাতা ফোনটা রিসিভ করে, কিন্তু তখনই ওর ফোনটা অফ হয়ে যায়। মিস্টার বারিন তখন বুঝতে পারে পাতা নিশ্চয়ই কোনো অসুবিধায় পড়েছে, তাই সে উত্তরবঙ্গের ডিএসপি কে ফোন করে পুরো ঘটনাটা জানায় আর বলে খুমিয়া বাড়িতে যে হসপিটাল আছে সেখানে গিয়ে খোঁজ নিতে। ডিএসপি আর একজন পুলিশ অফিসারকে ব্যাপারটা জানায় আর খুনিয়া বাড়িতে গিয়ে চেক করে দেখতে বলে। সেই পুলিশ অফিসার আবার খুনিয়া বাড়িতে দায়িত্বরত পুলিশকে বিষয়টা দেখে নিতে বলে। তাই চেকিং দেওয়ার জন্য খুনিয়া বাড়ির পুলিশ অফিসার তার সঙ্গে করে দুজন কনস্টেবলকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ সেখানে গিয়ে এই অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। তারা দ্রুত লতা আর পাতাকে হসপিটালের ভেতরে ঢোকায়। এরপর গ্রামের লোকজনকে থামানোর চেষ্টা করে। তখন জানগুরু এগিয়ে এসে পুলিশকেই ধমকাতে থাকে আর তাকে থাপ্পড় মেরে দিয়ে বলে, তুই আমার লোকজনকে দেখে গুলি ছুড়ছিস, তোর সাহস তো কম নয়।
আসলে ওই গ্রামে জানগুরু এত ক্ষমতা যে পুলিশও ওকে ভয় পায়। এদিকে ভেতরে মৈঠাল চিৎকার করে বলতে থাকে, ওরা কিচ্ছু করতে পারবে না, পুলিশ তো আমার বাবার পকেটে থাকে। ওর মুখ বন্ধ করার জন্য বাদশা ওকে ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। বাইরে পুলিশ জানগুরুর সাথে সমঝোতা করতে চায়, তাকে বোঝাতে থাকে এই মেয়েটা কিন্তু ব্রিটিশ সিটিজেন, যদি ওর গায়ে একটা আঁচড় লাগে তো সবার কপালে দুঃখ আছে। লোকাল পুলিশ কিছু করতে না পারলে কি হবে, বাইরে থেকে পুলিশ আসবে, এমনকি লন্ডন থেকেও পুলিশ আসতে পারে ইনকোয়ারির জন্য, তাই ওর গায়ে হাত দেওয়ার ভুল করো না। কিন্তু জানগুরু পুলিশের কথাই গুরুত্বই দেয় না। অন্যদিকে বাদশাহ আবার ডাক্তারের উপর ভীষণ ক্ষেপে যায়, সে কেন দরজা খুলে দিয়েছিল। তখন সিনিয়র নার্স এসে চিৎকার করে বলে, আজ তোমরা তো চলে যাবে, কিন্তু ঝামেলা শেষ হওয়ার পর আমাদের কি হবে? ওরা ডাক্তার বাবুর বউকে তুলে এনেছে, যদি তার কিছু করে দেয় তখন কি করবে তোমরা? তার কথা শুনে বাদশাহ একটু শান্ত হয়। ওদিকে পাতা লতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। লতা তখন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মা মা করছিল। এরপর দৃশ্য আবারও অতীতে চলে যায়। ফ্ল্যাশব্যাকে সেই রাত দেখানো হয় যখন লতা হসপিটালে ডাক্তারের পরামর্শ নিতে এসেছিল। হাসপাতাল থেকে বের হয়েই সে সীমাকে ফোন করে বিষয়টা জানায়। তাকে জানায় তার হাজবেন্ডের শরীরের অবস্থা খুব খারাপ, তাকে দ্রুত একটা ভালো হসপিটালে শিফট করতে হবে। সীমা তখন লতাকে তার স্বামী সহ শিলিগুড়ি চলে আসতে বলে, সেখানে সে সব ব্যবস্থা করে রাখবে। কথা শেষে লতা যখন বাড়ির জন্য বেরিয়ে যায় তখন জানগুরুর একটা লোক তাকে দেখে ফেলে এবং তার পিছু নিতে শুরু করে। তারপর ওর বাড়ি গিয়ে মানুষ ডেকে এনে ওকে পেটাতে শুরু করে। আর তখন জানগুরু বলতে থাকে, তোকে না বলেছিলাম তুই বাইরে বের হবি না, কেন বের হয়েছি সেই সময়? লতার মাথায় তখন জোরে আঘাত করলে সে পড়ে যায়। এরপর জানগুরু সবাইকে থামতে বলে আর লতার কানের কাছে এসে বলে, সেদিন যদি কাপড়টা খুলে দিতি তাহলে তোর এই অবস্থা হতো না। এরপর সে গ্রামের সবাইকে বলে, ডাইনি নেই, ডাইনি বেরিয়ে গেছে, ওকে এবার ছেড়ে দাও। এরই মাঝে দেখা যায় সন্তোষও মারা গেছে। গ্রামের লোকেরা সন্তোষকে তার শেষকৃত্যের জন্য বের করে নিয়ে যায় আর লতা বেচারি সেখানেই পড়ে থাকে। মাথায় জোরে আঘাত লাগার কারণে লতা ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায়। সেদিনের পর থেকে সে এদিক সেদিক পাগল হয়ে ঘুরে বেড়াতে থাকে। কেউ দয়া করে কিছু খেতে দিলে তাই খেয়ে জীবনযাপন করতে থাকে সে। কিন্তু জানগুরুর নজর তখনও পাগল লতার উপরেই ছিল। মেয়েটার উপর এত অত্যাচার করেও সে শান্তি পায়নি। মাঝে মাঝেই লোক পাঠিয়ে লতাকে ধরে এনে সবাই মিলে ধর্ষণ করত। কিন্তু লতার সে শক্তি ছিল না যে সে কারোর প্রতিবাদ করতে পারবে। এভাবেই বেচারির দিন কাটতে থাকে। এরপর সিন আবারও প্রেজেন্টে শিফট হয়। জানগুরু চিৎকার করে ডাক্তারকে ডাকতে থাকে আর বলতে থাকে, আমার ছেলেটাকে তোমরা 10 ঘন্টা ধরে আটকে রেখেছো, তোমাদের আমি অনেকবার বলেছি ছেড়ে দেওয়ার কথা, কিন্তু তোমরা আমার কোনো কথাই শুনছো না, এবার দেখো তোমাদের কি হয়। এই কথা বলেই ওরা ডাক্তারের বউয়ের ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেলে। সেই সাথে সাথে দৃশ্য আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। তখন দেখা যায় সন্তোষ মারা যাওয়ার পর লতা পুরোপুরি পাগল হয়ে যায়, কিন্তু সন্তোষদের ভেড়াগুলোকে নিয়ে জানগুরু ব্যবসা শুরু করে। এটা তার বেশ ভালোই লাভ হচ্ছিল। ব্যবসাটা বড় হওয়ার পর গ্রামের কিছু লোককে জানগুরু এই কাজে লাগিয়ে দেয়। লোকগুলো জানগুরুর জন্য ভেড়া দেখাশোনা শুরু করে, কিন্তু কিছুদিন পর থেকেই তাদের মধ্যে সবাই একে একে মারা যেতে শুরু করে। জানগুরু এবার চিন্তায় পড়ে যায়, কারণ লোকগুলো তো এবার তার দিকেই আঙ্গুল তুলবে। তাই সে আবারও একটা নোংরা পরিকল্পনা করে। গ্রামের সবাইকে ডেকে এনে লতাকে উদ্দেশ্য করে বলে, আমি ওই মেয়েটাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এই ডাইনি আর কাউকেই ছাড়বে না। এখন গ্রামের লোককেও খাওয়া শুরু করে দিয়েছে। মাত্র 2 মাসের মধ্যে নিজের ঘরের সবাইকে খেয়ে ফেললো, এখন পুরো গ্রামের লোককে খাবে। কিন্তু সেটা তো হতে দেওয়া যাবে না, তার আগেই ওকে মেরে ফেলতে হবে। এসব কথা বলে সে গ্রামের মানুষকে লতার বিরুদ্ধে উস্কে দেয়, সবাইকে খেপিয়ে তোলে। সবার সম্মুখে লতাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করে। আর তখনই তাদেরকে বাধা দেয় পাতা, যেটা আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম। এরপর সিন আবারও বর্তমানে ফিরে আসে। চোখের সামনে স্ত্রীর এমন ভয়ঙ্কর মৃত্যু দেখে ডাক্তার বেশ ভেঙে পড়ে। এত বড় একটা ঘটনায় একেবারে নির্বাক হয়ে যায় সে। চুপচাপ হসপিটালের ভেতরে গিয়ে দরজাটা আটকে দেয়। ওদিকে মৈঠাল ছোট একটা ছুরির সাহায্যে নিজের হাত পায়ের বাঁধনগুলো খুলে দরজা ভেঙে বেরিয়ে আসে। বাদশা তাকে দেখে বেধড়ক পেটাতে শুরু করে, কিন্তু মৈঠাল ওর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে মেরে ফেলে। এরপর সে পাতার ওপর চড়াও হয়, পাতাকে প্রচন্ড মারতে থাকে। নার্সরা তাকে বাধা দিতে আসলে তাদেরকেও মারে। মৈঠাল ওদেরকে যত মারছিল, বাইরে থেকে গ্রামের মানুষরা ঢাকঢোল পিটিয়ে ততই আনন্দ করছিল, যেন কোনো উৎসব বসেছে সেখানে। একটা পর্যায়ে পাতা একেবারে আধমরা হয়ে পড়ে। তখন সে ঘোরের মাঝে তার মাকে দেখতে পায়। ছোটবেলায় যখন তার মা প্রচন্ড অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী,
তখন দুই বোন নিজেদের মতোই থাকতো। একবার দুই বোন বাথরুমে ইঁদুর দেখে ভয় পেয়ে দৌড়ে আসে মায়ের কাছে। তখন মা তাদেরকে বলে, তোমরা ছুটে আসছো কেন? পাতা, তুমি তো সাহসী মেয়ে, মনে রেখো ইঁদুরটা কিন্তু বড় নয়, তার প্রতি ভয়টাই বড়, আর সেই ভয়টাকেই তোমাদের জয় করতে হবে। তখন দু বোন আবারও বাথরুমে গিয়ে সেই ইঁদুরটাকে ধরে মেরে ফেলে। এরপর আবার বর্তমানের সিন দেখানো হয়। মায়ের কথাগুলো মনে করে পাতা যেন এবার একটু শক্তি ফিরে পেয়েছে। মৈঠাল গেটের তালা খুলতে যাচ্ছিল, তখন পাতা ওর পায়ে কামড়ে দেয় আর চাবি দূরে ছুঁড়ে ফেলে দেয়। এবার পাতাও পাল্টা আঘাত করা শুরু করে, মৈঠালকে ইচ্ছা মতো মারতে থাকে। অবশ্য মৈঠালও থেমে থাকে না, তবে সেখানে থাকা সব মেয়েরা এক হয়ে মৈঠালের সাথে যুদ্ধ করা শুরু করে। একটা পর্যায়ে পাতা মৈঠালের ওই স্পেশাল অস্ত্রটা দিয়ে তাকেই একের পর এক আঘাত করতে থাকে। মারতে মারতে একেবারে আধমরা করে ফেলে জানগুরুর আদরের সুপুত্রকে। অপরদিকে পুলিশ অফিসার জানগুরুকে অ্যাম্বুলেন্সটা আনানোর কথা বলে। সেটা শুনে জানগুরু খুব ক্ষেপে যায় আর বলতে থাকে, তুমি কি আমাকে পাগল পেয়েছো? পুলিশ অফিসার বলে, একটু ভেবে দেখুন, অ্যাম্বুলেন্স আসলে ওরা বাইরে বেরিয়ে আসবে, আর বাইরে বের হলেই আপনার হাতের মুঠোয়, কারণ অ্যাম্বুলেন্স যারা আনবে আর স্ট্রেচার যারা ধরবে তারা তো আপনারই লোক। এই আইডিয়াটা জানগুরুর পছন্দ হয়ে যায়। এদিকে পাতা যখন সিলিন্ডার উঠিয়ে মৈঠালকে মারতেই যাবে, তখনই জানগুরু বলে ওঠে, আমি অ্যাম্বুলেন্স আনিয়ে দিচ্ছি। পাতা তখন শর্ত রাখে যে এইভাবে না, হাঁটু গেড়ে বসে কান ধরে পুরো গ্রামবাসীর সামনে কথাটা বলতে হবে। ছেলের জীবন বাঁচানোর জন্য তখন জানগুরু বাধ্য হয়ে তার কথাটা মেনে নেয়। এরপর অ্যাম্বুলেন্স আসে। পাতা মৈঠালের গলায় ছুরি ধরে ওর বোনকে অ্যাম্বুলেন্সে তোলে, সেই সাথে দুজন নার্সকেও নেয়। অ্যাম্বুলেন্সে পাতার সঙ্গে মৈঠালও ছিল। সে তখনও তাকে ছেড়ে দেয়নি, কারণ ছেড়ে দিলেই তো ওদের উপর হামলা করা হবে। কিন্তু ঠিক সেই সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভার পাতার গলায় দা ধরে মৈঠালকে মুক্ত করে দেয়। এরপর অ্যাম্বুলেন্সের মধ্যেই পাতা সহ সবাইকে একসঙ্গে আগুনে পুড়িয়ে দিতে চায়। কিন্তু অ্যাম্বুলেন্সে যেই আগুন ধরাতে যাবে, তখনই সেখানে পৌঁছে যায় আরো পুলিশ ফোর্স। তাদেরকে আসতে দেখে খুনিয়াবাড়ির ওই পুলিশ অফিসার কনফিডেন্স ফিরে পায়। সে জানগুরুর সামনে গিয়ে কষে তাকে একটা চড় বসিয়ে দেয়, কারণ ওই পুলিশকেই তো জানগুরু থাপ্পড় মেরেছিল। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, জানগুরু ডাক্তারের বউকে নিয়ে যখন ব্যস্ত ছিল, তখন ওই পুলিশ লোকটা সুযোগ বুঝে তার হায়ার অথরিটিকে ফোন করে পুরো ঘটনাটা জানিয়ে দেয়, আর সেখানে দ্রুত পুলিশ ফোর্স পাঠানোর কথা বলে। পুলিশরা সেখানে উপস্থিত থাকা সবাইকে গ্রেফতার করে। তবে জানগুরুর দম তখনও কমে না। সে হাসতে হাসতে বলতে থাকে, আমার কেউ কিচ্ছু করতে পারবে না, 2 দিন পরে আমি ছাড়া পেয়ে যাব, কারণ আমার গ্রামের কেউ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে না, সুতরাং আমার দোষ প্রমাণ করা সম্ভব হবে না। জানগুরুর কথা শুনে পাতা খুনিয়াবাড়ির ওই পুলিশ অফিসারকে বলে, আমাকে একটা ফেভার করবেন? পুলিশ অফিসার বলে, ওকে মেরে ফেলবেন নাকি? পাতা পুলিশকে বলে, আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? তখন পুলিশ অফিসার তার সার্ভিস রিভলভারটা পাতাকে দিয়ে দেয়। পাতা সেটা নিয়ে জানগুরুকে গুলি করতেই যাবে, তখনই হঠাৎ ডাক্তার ভিড়ের মধ্যে ছুটে এসে তার হাতে থাকা একটা অস্ত্র দিয়ে জানগুরুকে ইচ্ছামতো কোপাতে শুরু করে। কোপাতে কোপাতে একটা পর্যায়ে তাকে প্রাণেই মেরে ফেলে। ঘটনাটা যেহেতু পুলিশের সামনেই ঘটেছিল, তাই পুলিশ বাধ্য হয়ে তাকেও অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর পাতা অ্যাম্বুলেন্সে করে তার বোনকে নিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শেষ মুহূর্তে লতা পাতাকে দিদি বলে ডেকে ওঠে, আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। তো আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।